আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। ইউনূস সরকারের শেষের রিপোর্ট কার্ড। ইউনূস সরকার স্পষ্ট বলে দিয়েছে নির্বাচন পরপরই তাদের মেয়াদ শেষ। এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। বলা যায় অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সময় সম্ভবত দিন দিয়ে গোনা হবে, সপ্তাহ বা মাসে নয়। 2025 সালের মাসে আমরা ইউনূস সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটা মধ্যকালীন রিপোর্ট প্রকাশ করেছিলাম। এখন সম্ভবত উপযুক্ত সময় একটা ফাইল রিপোর্ট নিয়ে কথা বলার। সরকারের ব্যর্থতা নিয়ে খোলাখুলি আলাপ করা আমাদের রাজনৈতিক সরকারগুলো পছন্দ করত না। এখনও ভয়ভীতি এবং বাইরে আতঙ্ক আছে, তবে সমালোচনার ক্ষেত্রে সরকারের সহনশীলতার আগের চেয়েও অনেক ভালো। এই প্রশংসাটা ইউনূস সরকারের পাওনা। মোটা দাগে বলতে গেলে সরকারের দিক দর্শন ও গতিধারা গত কয়েক মাসে খুব পরিবর্তন হয়নি। আগের রিপোর্টে যে বিষয়গুলো ঘাটতি ছিল, যেমন আইনশৃঙ্খলা ও বৈদেশিক নীতি, সেগুলো ঘাটতি আরও বেড়েছে। যেমন সাফল্যগুলো ধারাবাহিকভাবে আরও দৃঢ় হয়েছে। সরকারের সময় শেষ হওয়ার প্রাক্কালে তার সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটা খোলামেলা আলোচনা হতে পারে। অনেক বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। আমি নিশ্চিত সেগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে। আর নন স্টপ টকশোগুলো তো আছে। গণতান্ত্রিক ভিত্তি ও শাসনতান্ত্রিক কাঠামো। আমরা আগেই বলেছি, একদলীয় শাসন ব্যবস্থা, দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিচার বিভাগের কাজে সরকারের হস্তক্ষেপ, এগুলোর বিরুদ্ধে প্রফেসর ডক্টর ইউনূস শক্ত অবস্থান নিয়েছিলেন। এগুলো প্রতিহত করার জন্য একটা সনদ প্রণয়ন করা হয়েছে। গণভোটের রায় যাই হোক না কেন, এই বিষয়গুলো আমাদের সংবিধানের শিগগিরই স্থান পাবে অথবা জাতীয় সংলাপের মাঝে অবর্তিত হবে। বাংলাদেশ যদি নির্দলীয় সরকারের মাধ্যমে প্রতি 5 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে এবং সাংবিধানিকভাবে একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, সেই কৃতজ্ঞতা প্রফেসর ইউনূসের নামে লেখা থাকবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় এই নির্বাচনটা ভবিষ্যতের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করবে। সামনে নির্বাচন হবে নিশ্চয় আরও অন্তর্ভুক্তিমূলক এবং আরও পরিপক্ক। অনেকে মনে করেন ভোটের দিনই নির্বাচনটি সংঘাতপূর্ণ হয়ে যেতে পারে। আমরা আশা করি এরকমের কিছু হবে না এবং আমাদের গণতান্ত্রিক প্রতিক্রিয়া যাত্রাটা শুভ হবে। অর্থনৈতিক শৃঙ্খলা। সরকারের অর্থনৈতিক দল কিছু অর্থনৈতিক বিপর্যয় ভালোভাবে সামাল দিয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থনীতি নিয়ে কোনো কট্টরতার আশ্রয় নেননি এবং রাজনীতির করতে চেষ্টা করেননি। দেশে দ্রব্যপণ্য বা পণ্যদ্রব্য সরবরাহ যেন কোনো ঘাটতি না থাকে, তার জন্য যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। ভারত থেকে চাল আমদানিতেও তিনি পিছপা হননি। তিনি বলেছেন, অন্য দেশ থেকে চাল আমদানি করতে গেলে আমাদের প্রতি কেজিতে 10 টাকা বেশি দাম চাল কিনতে হবে। অর্থনৈতিক গত 1 বছরে কোনো বড় ঝুঁকি নেয়নি। তবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো এখন প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না। এটা নতুন সরকারকে দারুণ চাপে ফেলবে। মন্ত্রীদের জন্য 90-30 বর্গফুটের ফ্ল্যাট বানানোর কথা ভাবা একটা অসুস্থ চিন্তা। দেশের মূল্যস্ফীতির চাপ বাড়ছে, রাষ্ট্রীয় ঋণের পরিমাণও ক্রমাগত বাড়ছে, দেশের নতুন বিদেশি বিনিয়োগ কমেছে। গতিহীন বৈদেশিক নীতি। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখনও গতিহীন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ক্ষতিটা আমাদেরই হচ্ছে। আমদানিতে আমরা ভারতকে যে বিপুল অর্থ সরবরাহ করি, তার বিপরীতে আমরা তাদের বিদ্যুতের দাম কমাতে চাপ দিতে পারি। আমাদের দেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে বাধ্য করতে পারি। আমরা এসব সুযোগ হারাচ্ছি। অন্যদিকে সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ও বাণিজ্য বাড়াতে চেষ্টা করছে। বড় বড় দেশগুলো ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে ইউনূস সরকার আমাদের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে রক্ষা করেছেন। তবে চুক্তিগুলো প্রকাশ করা হয়নি। অনেকেই বলেছেন প্রকাশ পেলে অনেক বিস্ফোরণ অপেক্ষা করছে। পোর্টের চুক্তি নিয়ে সামান্য প্রতিবাদ হচ্ছে। সরকারের কৃতিত্ব এই নিয়ে দেশে বড় ধরনের ঝামেলা হয়নি। প্রতিবাদকারীরা এখনও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ব্যস্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষায় ডক্টর ইউনূস সরকারের অবস্থান পরিবর্তিত হয়নি। আসলে কী ধরনের পুলিশ বাহিনী আমাদের প্রয়োজন, সেটা নির্ণয়ে সরকার প্রথম থেকেই ভুল করেছে। এজন্য
দন্তহীন বাঘ। এখন আমাদের পুলিশেরা অনেক সময় দুর্বৃত্ত ও ভুক্তভোগীর মধ্যে মীমাংসা করে। পুলিশ বাহিনী কোনো রিস্ক নিতে চায় না। দেশের আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা বেড়েছে। অনেক ক্ষেত্রে জনগণ নিজ হাতে আইন তুলে নিয়ে প্রতিকার খুঁজছে। আয় করা দুর্বৃত্ত, সেই সংখ্যাটাও আইন রক্ষাকারী বাহিনীর কাছে পরিষ্কার ছিল না। যারা এখন নাগরিকদের পিটিয়ে থানায় নিয়ে আসে তারা দুর্বৃত্ত না, যে লোকটাকে রক্তাক্ত করা হলো সেই দুর্বৃত্ত। আওয়ামী লীগের লোক হলেই কি দুর্বৃত্ত? এসব ধোঁয়াশার জন্য আমাদের আইনশৃঙ্খলার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। 3 ঘটনার কলঙ্ক। শরীফ ওসমান হাদির ঘটনায় সরকারের অসহায়তাকে নানাভাবে জনগণের সামনে প্রকাশ করেছে। যখন ডেভিড হান্টের দ্বিতীয় পর্যায় কার্যকর, তখন বেআইনি ঘোষিত দলের একজন শুটারের হাতে হাদির মৃত্যু পুরো জাতিকে স্মিত ও করুণায়িত করছে। একদিনের মধ্যে ঘাতককে পালিয়ে যাওয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বড় গাফলতি। পরবর্তী ঘটনা প্রবাহও ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। গত 1.5 বছরে মবের প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকায় আগুন ধরানো ছিল মবকারীদের সবচেয়ে বড় কীর্তি। এটা সবচেয়ে বাংলাদেশের একটা ভালো কাজ করেছে যারা এই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকাকে পুড়িয়েছে। এটা আসলে বাংলাদেশ থেকে ডেইলি স্টার এবং প্রথম আলো মাত্র পত্রিকাকে আসলে এই ব্যাংকে সুরে তারা চাচ্ছিল একটা মানে এই দেশ থেকে কলঙ্ক মুক্ত করার জন্য। কারণ আপনারা জানেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার এরা ওই যে ভারতের দালাল অনেকে বলে। আমরা হয়তো বা জানি না এই সম্পর্কে, তাই বিস্তারিত কিছু বলবো না। তবে ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদারা তারা কিন্তু সবসময় এই প্রথম আলোকে বলে পন্দের আলো এবং ডেইলি স্টার, এই দুইটা সংবাদের মাধ্যমে একটা বললেন যে এরা ভারতের এজেন্ডা। সত্য কিনা তা জানি না। তবে যেদিন সরকার কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই ব্যর্থতা ইউনূস সরকারের একটা বড় কলঙ্ক হয়ে থাকবে। আমাদের দেশে মব বিকাশের ধারাবাহিকতায় আরেকটি চরম অমানসিক মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলায় বালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিকের ধর্ম নিয়ে কটূক্তি মিথ্যা অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে 27 বছর বয়সী দীপুচন্দ্র দাসকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ফ্যাক্টরির রক্ষায় তাকে বাইরের মবের মাঝে ঠেলে দেওয়া হয়েছে। এই ঘটনা যে আমাদের জাতির বিবেককে আরও সজোরে নাড়া দেয়নি, সেই দায়ভার শুধু সরকারের নয়, আমাদের রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাগুলোর ওপরও বর্তাবে। এই ঘটনা 3টি সরকারের ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে। উপদেষ্টাদের ভূমিকা। উপদেষ্টারা সবাই চেষ্টা করেছিলেন নিজ নিজ মেধা দিয়ে সরকারের কাজ করতে। যেসব উপদেষ্টারা কাজে চোখ রেখে পেশাদারি মনোভাব নিয়ে নিজের কাজ করে গেছেন তারাই ভালো প্রশংসা কুড়িয়েছেন। যারা আন্দোলিত তরুণদের কাছে নিজেদের জনপ্রিয়তা বাড়তে চেষ্টা করেছেন তারা বড় বড় ভুল করেছেন। আগেও বলেছি, প্রফেসর ইউনূসের উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের দেশ বিদেশে গ্রহণযোগ্য করেছিল এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা আশাবাদের সৃষ্টি করেছে। আমাদের দেশে একটা বাজে রীতি আছে সমালোচনাকে হেনস্থায় রূপ দেওয়ার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার বিদায় নেবেন, সরকারের নেতারা আবার বেসরকারি স্বাভাবিক জীবন ফিরিয়ে যাবেন। একটা স্বাভাবিক ইউনূস সরকারের উপদেষ্টার অবসর যেন স্বাভাবিক হয়, সেটাই প্রত্যাশিত। তাদের জন্য আমাদের শুভকামনা রইল। তবে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কিন্তু সাফল্যের কথা কিছু বলি। দেখেন, আমাদের দেশটা যখন অতল গহীনে তলিয়ে যাচ্ছিল, তখন 2024 সালে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়। তারপর এই দেশের দায়িত্বভার কিন্তু কেউই নিতে চায় না। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর এই বাংলাদেশকে যেভাবে ইউটিলাইজ করেছে এবং যেভাবে দক্ষতার সাথে পরিচালনা করেছে, সত্যি এটা কিন্তু ভাবার বিষয়। সে কখনো কিন্তু রাজনীতি করেনি। তারপরও এই যে শক্ত হাতে দমন করছে, এখন পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি চোখ তুলে তাকানোর মতো সাহস দেখায় না। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এটাই বাংলাদেশের একটা সফলতা। এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা ঋণ ছিল, অনেক টাকা এই চুকিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই সব সাফল্য, এবং আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিকভাবে এখন বর্তমানে স্বাবলম্বী হচ্ছে এবং বিদেশে যে রেমিটেন্স
আগে একদম রেভিডেন্স আসার একদম তলানিতে ছিল, এখন বর্তমানে রেভিডেন্স আস্তে আস্তে হুড় করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, গার্মেন্টসের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু সাফল্য। একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, দেশ ও জাতি একটা গণতন্ত্র ফিরে পাচ্ছে। এই সাফল্য প্রতি ব্যক্ত রেখে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাবোধ করে তার সুস্বাস্থ্য কামনা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং একটা সুন্দর নির্বাচন করে যেন বাংলাদেশকে উপহার দিয়ে যেতে পারে, যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, যেন জামাতের দিকে ঝুঁকে না যায়, যেন বিএনপির দিকে ঝুঁকে না যায়, অর্থাৎ সুষ্ঠু দ্বারার একটা গণতন্ত্র দিয়ে তারপর যেন তিনি যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত RS বাংলা নিউজ 24-কে জানান এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।